অ্যাকশন শুরু হবে, অপেক্ষা করুন। চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না। আর আমেরিকার দালাল যে ইউনুস, এই ইউনুসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন। প্রধান সেনাপতি গতবারে বক্তৃতায় কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব, আমি আপনাদেরকে সতর্ক করছি, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। বলেনি দেশে এনার্কি হবে, বিশৃঙ্খলা হবে, বলেছে সার্বভৌমত্ব চলে যাবে। সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন? ভারত বলে দিয়েছে, ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া, কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া, এইসব সবকিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এক, দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ, যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে। তিন হচ্ছে আমেরিকার তাবেদার, যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূস গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে, মানুষকে যেভাবে হত্যা, নির্যাতন, দর্শন করছে, এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে, তিনি সেটি কনভে করেছেন। কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন, তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন। এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোম্যাটিক ভাবে কনভে করা হয়েছে। বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান, জাতীয় পার্টিকে ব্যান, 14 দলকে ব্যান, এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন, তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো, ক্ষমতায় যেতে পারবেন, ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না। এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে। কি বলে, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র, যাদের সাথে এখন চীন জয়েন করেছে, যাদের সাথে রাশিয়া জয়েন করেছে, আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই, ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি, তাহলে আমাদের ভাগ্যে কি আছে নোবডি নোজ। তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, সেই কমিটি মিটিং করলো। মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এবং সাথে সাথে আরো একটি কথা বলেছেন যে আমরা পিআর পদ্ধতিতে যে ভোট, সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেব না, অর্থাৎ আমরা সেই পক্ষে নেই। তাহলে এখন ব্যাপারটা বোঝেন, এনসিপিও এখন কিন্তু সুর নরম করেছে। এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে, এখন বিএনপির সাথে লেজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মশগুল। তার মানেটা কি বুঝলেন? বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে 1 বছর তো কাটিয়ে দিলেন, সময় আর বেশি হাতে নেই। যদি সময় আর বেশি নিতে চান, তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে, আপনারা একটা জিনিস বোঝেন, আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ভারত তো আজ করে চলে না। তারা বলছে, রাজনাথ সিং এর বক্তৃতা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয়। অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক, সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে। বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল, আর এখনো বাংলাদেশ শত্রু রাষ্ট্রের 5 নম্বর তালিকায় ভারতের। তার মানে এটা আপনি বুঝছেন, অতি অল্প সময়ে ডক্টর ইউনূস, তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা, জামাতেরা, আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে। মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে, এই সোনার খনি দিয়ে বাংলাদেশ 2 তালা করে ফেলবে, 3 তালা করে ফেলবে, নাকি 7 তালাও করে ফেলে। এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা
দুজক বানায় ফেলতেছে, অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে। মোল্লারা যেখানে সেখানে যাইয়া বিনা উজুতা আজান দেওয়া শুরু করছে। এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে। ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন। সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে, একবার চিফ জাস্টিস, একবার প্রধান উপদেষ্টা, আরেকবার প্রেসিডেন্ট, আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি। এর বাইরেও বিএনপির সাথে, এনসিপির সাথে, জামায়াতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার, নির্বাচন করে ফেলতে হবে এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনেই নির্বাচনটি হতে হবে। তাহলে বোঝেন, এখন জামাত বলছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, কি না হলে পিআর পদ্ধতি না হলে। কেন বলছে দেখেন, কিছুদিন আগে একটি জরিপ হয়েছে। জরিপটি কারা করেছে? ব্র্যাক করেছে। এই ব্র্যাকের জরিপে যে জিনিসটি এসছে সেটি হলো যে বাংলাদেশে এনসিপি, বিএনপি এবং জামাত এই এবং তাদের যে দোসর দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, তাদের পক্ষে বাংলাদেশের 100 জন ভোটারের মধ্যে মাত্র 32 জন ভোটার, আর বাকি 68 জন ভোটার বিএনপিও চায় না, জামাতও চায় না, এনসিপিও চায় না, টাকা মার্কাও চায় না, মৌলবাদী অন্যান্য যে জঙ্গি দল আছে তাদেরকেও চায় না। তাহলে কাকে চায়? আওয়ামী লীগকে চায়। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশের 68% মানুষ বর্তমান ব্যবস্থা, বর্তমান আইন, বিচার, শাসন এবং সরকারের বিপক্ষে। এই সরকারটি কার? জাতীয় বিএনপির। এই সরকারটি কার? জামাতের, এনসিপির এবং ওই সরমনাইয়ের। এই সরকারের যে অবস্থান আজকে, এই অবস্থানের উপরে ভিত্তি করে যে জরিপটি হয়েছে, বাংলাদেশের মানুষ ক্লিয়ার জবাব দিয়েছে যে আমরা এই সরকার, এই জামাত, এই বিএনপি, এই এনসিপি কে চাই না। আমাদের দেশকে যারা ভালো চালিয়েছে এবং ভালো চালাতে পারবে, যারা এই দেশকে উন্নত করতে পারবে, মানুষের জীবন বদলাতে পারবে, সমাজ বদলাতে পারবে, মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারবে, শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারবে, বিদ্যুতের আলো ঘরে ঘরে দিতে পারবে, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ বাড়াতে পারবে, আমরা তাদেরকে চাই। গত 15 বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গরিব রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, পাকিস্তানের চাইতে 2.5 গুণ বেশি ধনী হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কার চাইতে 3 গুণ ধনী হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, এদের কথা আর বললাম না। তাহলে আপনি হিসাব করে দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে অশান্ত করার জন্য ডক্টর ইউনূস নিয়োগ করেছিলেন পিয়ার পাম, ওই আমেরিকা থেকে লবিস্ট নিয়োগ করেছিল। আপনারা জানেন আবু বকর মোল্লা নামে জামাতের ইউরোপীয় মুখপাত্র নামে একজন ব্যারিস্টার আছে, যার সাথে আমারও ব্যক্তিগত সখ্যতা আছে, পরিচয় আছে, এবং অসংখ্য টেলিভিশন শোতে, অন্তত 50টি টেলিভিশন শোতে তার সাথে আমি কথা বলেছি। তিনি সাম্প্রতিক একটি শোতে বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে এই ক্ষমতা থেকে নামানোর জন্য, বাংলাদেশের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য আমেরিকার যে ফার্মটি ডক্টর ইউনূস নিজের টাকা দিয়ে নিয়োগ করছিল, ঠিক একই ফার্মকে জামাতও টাকা দিয়ে নিয়োগ করেছিল। আমি ভিডিওটি আজকে দেখলাম। তার মানে ডক্টর ইউনূস এই গ্রামীণ ব্যাংকের টাকা এখান থেকে ওখান থেকে এইভাবে ওইভাবে মানে 40টা 50টা কোম্পানি ঘুরাইয়া যেভাবে বাইর করি নেয়, ওটা নিয়ে আমেরিকাকে পিয়ার ফার্মকে দিয়েছে। ওই পিয়ার ফার্ম জামাতও নিয়োগ করেছে, অর্থাৎ জামাতের পিয়ার পাম্প আর ডক্টর ইউনূসের পিয়ার পাম্প সেম কোম্পানি। তাহলে এখন তো বুঝছেন, কথায় বলে না সুরে সুরে খালতো ভাই, এই খালতো ভাইদের কাজ কারবারে আজকে বাংলাদেশ দর্শিত, বুলুণ্ঠিত, বাংলাদেশকে আজকে আফগানিস্তান, সোমালিয়া এইরকম অবস্থায় নিয়ে গেছে। এই বাংলাদেশে বিবিসি গতকাল একটা রিপোর্ট করেছে, মহিলা বলছে যে জামাই, নিজের মেয়ের জামাই
এবং ছেলে মেয়ে নিয়ে থাকে, অনেকেরই গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে কাজ নাই। এখন আগে যে টাকাটা রুজি করতো 1000, এখন সেটা হয়ে গেছে 500। এটা দিয়ে এখন ডাল ভাত খায়, মাছও কিনতে পারে না, মাংস তো চোখেই দেখে না। তার মানে মানুষের লাইফের কোয়ালিটি অলরেডি ডিটেরিয়েটেড ইন বাংলাদেশ। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশ আসলেই একটা অন্ধকার গলির দিকে চলে যাচ্ছে। ভারত এখন যে উদ্যোগ নিয়েছে, ভারতের কথা হচ্ছে বাংলাদেশের মানুষের শাসন করবে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে। বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না, জঙ্গি আসতে পারবে না, অনির্বাচিত সরকার আসতে পারবে না। যারা দেশের স্বার্থকে, ভারতের পেটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে, বাংলাদেশে সি পোর্ট করতে দিবে এবং বাংলাদেশের করিডোর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে, এইরকম অবস্থা যদি হতে যায়, তাহলে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে। ভারত যদি ব্যবস্থা নেয়, কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা দেশপ্রেমিক মানুষ, আমরা চাই না পৃথিবীর কোন রাষ্ট্র, সেটি ভারত হোক, পাকিস্তান হোক আর আমেরিকা হোক, বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করুক, আমরা এটি চাই না। বাট আজকের যে অবস্থা হয়েছে, আফগানিস্তানে এসে প্রথমে রাশিয়া, পরে আমেরিকা, পরে ব্রিটেন যেভাবে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে, সিরিয়াতে যেভাবে পুরো পৃথিবী যুদ্ধ করেছে জঙ্গিদের বিরুদ্ধে, লিবিয়াতে যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পুরো পৃথিবী, এসে ইরানে যেভাবে জঙ্গি বলে তাদেরকে আক্রমণ করা হয়েছে, এইরকম ভাবে বাংলাদেশও আক্রান্ত হোক, আমরা সেটা চাই না। তাই আজকের অনুরোধ থাকবে নতুন প্রজন্মের প্রতি, তোমরা যারা শিক্ষিত ছেলে, যারা নতুন করে রাজনীতিতে এসছো বা রাজনীতিতে আসতে চাও, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের স্বার্থকে দেখতে হবে, জঙ্গিবাদ রুখে দিতে হবে এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমরা যে দেশকে উন্নত করতে পারবো না, সে জিনিসটা মাথায় রাখতে হবে। মনে রাখবেন, বিএনপির কাছে মেসেজ গেছে এবং যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে। এই বাঙালির হাজার বছরের ইতিহাসে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, সবচেয়ে কঠিন একটা সময় অতিক্রম করছে এখন। কারণ বাংলাদেশটিকে যারা বলৎকার করেছে তারা হচ্ছে নতুন প্রজন্মের কিছু বকে যাওয়া ছেলে, যারা দেশ বোঝে না, যারা সংবিধান বোঝে না, যারা আইন বোঝে না, যারা নীতি বোঝে না, যারা শাস্ত্র বোঝে না, যারা শুধু বোঝে মানুষকে পিটিয়ে, মানুষকে মেরে কিভাবে টাকা পয়সা ক্ষমতা ব্যবহার করে নিজের পেট ফোলানো যায়। আপনারা যদি দেখেন, এই নাহিদ থেকে সারজিস থেকে শুরু করে তাদের দুইটা ছবি আপনারা নেন। একটা ছবি হলো 5 অগাস্টের আগে 2024 সালের, আর আজকের একটা ছবি নেন। ছবি নিলে দেখবেন এগুলা সব, মনে করেন যে এই একটা বছর তো তাদের শ্রম অনেক বেশি হওয়ার কথা, একটা নতুন সিস্টেম তারা চালু করতে চাচ্ছে, দেশটাকে একটা নতুন ধারায় নিয়ে যেতে চাচ্ছে, তাহলে তারা রাত দিন ভরে কাজ করার কথা, তাদের পেট শুকিয়ে যাওয়ার কথা, শরীরের মাংস 3 কেজি কমে যাওয়ার কথা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রত্যেকের শরীরের ওজন 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 10 কেজি করে বেড়ে গেছে। তার মানেটা আপনারা বুঝতে পারছেন, কোরআনে হাদিসে আছে যারা সুদী হয়, ঘুষখোর হয়, তাদের পেট বেড়ে যায়। তাদের অবস্থাটা কিন্তু তাই হয়েছে। এক, দ্বিতীয় যে কথাটি আসলে বলতে চেয়েছি আজকে, সে বিষয়টি হচ্ছে বিএনপি আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন না, বিএনপি একটি তার সর্বোচ্চ যে কমিটি, যেটাকে বলে স্থায়ী কমিটি, স্থায়ী কমিটির মিটিংয়ে একটি কথা জোর দিয়ে বলেছে। সেই কথাটি কি? যে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হোক সেটা চাই না, সমর্থন করি না। এই যে ঠেলাটা, কদিন আগে না আওয়ামী লীগকে কর্মকাণ্ড নিষিদ্ধ করলো, ফখরুল সাহেব কি বললেন, আমি আজকে জীবনে সবচেয়ে বেশি খুশি, মানে যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করছে উনি খুশি, আর আজকে উনি খুশি না। এর কারণটা কি একটু ব্যাখ্যা করবো আপনাদেরকে। তারপর আমাদের সেনাপ্রধান প্রেসিডেন্টের কাছে গেলেন, প্রথমে গেলেন কার কাছে? চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ইউনূসের কাছ থেকে এসে গেলেন কার কাছে? বাংলাদেশের সত্যিকারের বৈধ প্রেসিডেন্টের কাছে। এই 3 জন মানুষের কাছে যখন তিনি দেখা করলেন,
তখন নানান পত্রিকায়, নানান নিউজে, নানান অনলাইন পোর্টালে, ইউটিউবে নানান গুঞ্জন ডালপালা মেলছে। আসলে এইসব গুঞ্জনের মধ্যে সত্যিটা খুঁজে বের করা সবসময় কঠিন হয়ে দাঁড়ায়। মূল কথাটা হচ্ছে, সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান, এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে, সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ, তাদের নিয়োগটিও অবৈধ। এক, ডক্টর ইউনূস একটি অবৈধ সরকারের প্রধান, যেই সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর যে কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে, কর্মকাণ্ড করবে, সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে। একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট। তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায়, ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 5টি ফোন কল রিফিউজ করেছেন। তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো, আমরা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো, তুমি বাংলাদেশ দিয়ে ঢুকতে চাচ্ছ তো। 2024 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। তখন কোটা বিরোধী আন্দোলনের নামে তার পদত্যাগ দাবি করা হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি বলে আসছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের কোনো কারণ নেই আমাকে অভিযুক্ত করার, কারণ আমি 2018 সালে এই কোটা পদ্ধতি বাতিল করেছিলাম। ছাত্রদের দাবি সেটা তো আমি পূরণ করেছিলাম। হাইকোর্টের একটি রায় হয়েছে, সে রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্ট করেছে, রায় স্থগিত হয়ে গেছে এবং সেখানে চূড়ান্তভাবে ছাত্রদের পক্ষেই রায় হয়েছে। তারপর ওখানে আন্দোলন। এর পূর্ব থেকে তিনি বলে আসছিলেন যে আসলে একটি বড় রাষ্ট্র বাংলাদেশের ভিতর তাদের বেস করতে চায়, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, আমার পোর্ট নিতে চায় এবং একটা নতুন রাষ্ট্র করতে বাংলাদেশের এক অংশকে ব্যবহার করতে চায়। আমি কোনোভাবে ওই রাষ্ট্রের অনৈতিক, অস্বাভাবিক চাহিদার সঙ্গে একমত হইনি, ফলে তারা আর আমাকে ক্ষমতায় দেখতে চায় না। এবং এমন কথা শেখ হাসিনা বলছেন যে এত বড় রাষ্ট্র তারা চাইলে অনেক সময় অনেককে ক্ষমতার থেকে সরিয়েও দিতে পারে। তবে তিনি বলেছেন যে আমি শেখ মুজিবের কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনোভাবে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তিনি ক্ষমতার থেকে সরে গেলেন 5 অগস্ট। এর পরবর্তীতে যাকে ক্ষমতায় এনে বসানো হলো বিনা নির্বাচনে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে শেখ হাসিনার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই ইউনূস চায় তার বিদেশি প্রভুদের নিয়ে আমাকে সরিয়ে ক্ষমতা দখল করতে। বাস্তবতা হলো সেটাই হলো। তখন কেউ কেউ বলতেন যে না, শেখ হাসিনার অভিযোগটা বোধহয় সঠিক না, ইউনূস কেন এটা চাইবেন। কিন্তু ইউনূস যখন নিজে স্বীকারোক্তি করলেন, তিনি যখন নিজে স্বীকার করে বললেন যে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন ঘটানোটা এটা হঠাৎ করে কোনো কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে করা হয়েছে, অর্থাৎ সুপরিকল্পিত পরিকল্পনার ভিতর থেকে, এটাকে আরো সহজে বলতে পারি দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য থেকে তাকে সরানো হয়েছে। এবং যাদেরকে দিয়ে তিনি ষড়যন্ত্র করেছেন তাদের একজনাকে তিনি মাস্টার মাইন্ড হিসাবে ওই ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিচয় করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন দেশের অনেকেই বললেন যে তাহলে তো শেখ হাসিনা সঠিক বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলন নয়, ডক্টর ইউনূসই তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা প্রথমে ডক্টর ইউনূসের সেই স্বীকারোক্তিটা একটু দেখে আসি, তারপরে ডক্টর ইউনূস যে এটা করতে ব্যাপক টাকা ব্যয় করেছেন সে বিষয়টা আমরা দেখব। Brain behind the whole revolution. So he denies it repeatedly. Is it not me, many others? But that's how he's recognized that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে
দীর্ঘ মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে। এটা এমন নয় যে হঠাৎ করে কোনো কিছু ঘটে গেছে, এবং কিভাবে করা হচ্ছে নেতৃত্বকে সে বিষয়টাও কেউ জানতো না। অর্থাৎ শেখ হাসিনা যে অভিযোগটা তার বিরুদ্ধে করেছিলেন, সেই অভিযোগটা তিনি উচ্ছ্বসিত হয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যে একটা প্রতিষ্ঠান আছে ক্লিনটন ফাউন্ডেশন, সেখানে গিয়ে তিনি সেটা স্বীকার করলেন। এখন এই ক্ষেত্রে যে তিনি বিদেশিদের ব্যবহার করেছেন, টাকা ব্যয় করেছেন, এই অভিযোগটা শেখ হাসিনার ছিল। আমরা সেই ক্ষেত্রে আরেকটি সাক্ষ্য আপনাদের দেখাতে চাই। সর্ব ইউরোপীয় জামাতের যিনি মুখপাত্র, তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জামাত ইসলামী এবং ইউনূস যৌথভাবে যে শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য কাজ করেছেন এবং ব্যাপক টাকা ব্যয় করেছেন, এই বিষয়টি তার একটি প্রকাশ্য স্বীকারোক্তি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিলিটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট করে। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে ডক্টর ইউনূস একটা লবিং ফার্ম হায়ার করেছিলেন, ভাড়া করেছিলেন, এবং তার যে গ্রামীণ, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের টাকা বিনিয়োগ করেছিলেন, এবং ওই লবিং ফার্মকে জামাতও হায়ার করেছিল। সেখানে আবু বকর মোল্লা, জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপাত্র, তিনি বলছেন কি কি টার্মস ছিল ওই লবিং ফার্ম ইনগেজ করায়, অর্থাৎ অনেক টাকা দিতে হয়, এই জন্য কি কি কাজ করবে লবিং ফার্ম, সেই যে শর্তগুলো ছিল সেগুলো তিনি দেখেছেন। এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে ডক্টর ইউনূস সম্পর্কে অনেকেই জানে না। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বিদেশে বসে বিদেশিদের ম্যানেজ করা, লবিং ফার্ম নিয়োগ করা এবং বিপুল টাকা ব্যয় করেছেন যৌথভাবে জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা কি বুঝলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ রোজা করেন কিনা জানি না, কিন্তু জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে, লবিস্ট বিনিয়োগ করে, বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে, বিদেশকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। এটা তিনি নিজে যেমন ক্লিনটন ফাউন্ডেশনে বললেন যে লং মেটিকুলাস ডিজাইনে, বিগেস্ট মেটিকুলাস ডিজাইন এগুলো করা হয়েছে। নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটে নাই। আর জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপাত্র মোল্লা সাহেব বললেন টার্মস কন্ডিশনও তিনি দেখে দিয়েছেন, এবং ওই ফার্মকে জামাত ইসলামও ব্যবহার করত। তাহলে জামাত এবং ডক্টর ইউনূস যৌথভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে, বিদেশিদের ম্যানেজ করে এবং দেশের ভিতরে পরিকল্পিতভাবে সবকিছু করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। শেখ হাসিনা যে অভিযোগটা এনেছিলেন, সে অভিযোগ এখন তারাই স্বীকার করেছেন। এরপরে কি আর কিছু বলার অবকাশ আছে? শেখ হাসিনা বিদেশি ষড়যন্ত্র
এবং বিদেশিদের প্রতিভূ যারা দেশে থাকে, ডক্টর ইউনূস, জামাত ইসলাম, তাদের যৌথ ষড়যন্ত্রে ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হন। এটাই হচ্ছে বাস্তবতা। আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এগুলো কথার কথা। আশা করি আমার নিজের কথা নয়, তাদের স্বীকারোক্তির মধ্য থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বিদেশিদের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।